গুড মর্নিং ফ্রম লে। তোমরা যারা এই সিরিজের সাথে অ্যাটাচ আছো তারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো আমরা সেকেন্ড টাইমের জন্য লে এসে আবার পৌঁছেছি। লে থেকে আমরা বেরিয়ে গেছিলাম দুর্বুক থেকে আমরা করেছি হচ্ছে গালওয়ান ভ্যালি, তারপরে আবার গতকাল ব্যাক করে চলে এসেছি লেতে। আর লেতে সেই হোটেল লায়ুল প্যালেসে আমরা আবার উঠেছি এসে। মোটামুটি এইবারের লাদাখ ট্রিপে হোটেল লায়ুল প্যালেসে আমরা 10 দিন টাইম স্পেন্ড করেছি, মনে হচ্ছে 10 দিন না 8 দিন টাইম স্পেন্ড করেছি। এই হচ্ছে মোটামুটি গেস্টদের জন্য রুম, এই হচ্ছে পার্কিং আর লন, তার সাথে এটা হচ্ছে আঙ্কেলজিদের রুম। আর এই ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যদি লেতে এসে শান্তি স্তূপার কাছাকাছি কোনো হোটেল খোঁজো তো এখানে চেক করে নিতে পারো একবার। তার সাথে সাথে আজকে আমরা লেকে ছেড়ে বেরিয়ে যাব সামনের দিকে। আজকে আমাদের টিম আরও ছোট হয়ে যাবে। তো প্রথমে আমরা যখন রাইড শুরু করেছিলাম তখন আমরা টোটাল 11 জন ছিলাম, তারপরে 10 জন হয়েছি, তারপরে এখন আমরা 7 জন রয়েছি। আর আজ আরও 2 জন আমাদের ছেড়ে আজকে ফ্লাইটে করে বেরিয়ে যাবে কলকাতার দিকে, আর আমরা কিন্তু হয়ে যাব 5 জন। তো এখানে মোটামুটি বিপ্লব রেডি হয়ে গেছে। বিপ্লব একটু পরেই বেরিয়ে চলে যাবে ফ্লাইটে। বিপ্লব শঙ্খ যেতে ইচ্ছা করছে না। চাপ কিসের চাপ ভাই? বিপ্লবকে চাপ দিয়েছে বলতে বাউট করছে। শঙ্খ আর বিপ্লব দুজনেই মোটামুটি এখন বেরিয়ে যাবে আমাদের। ভালো হয়েছে তোমরা আগে আগে বাড়ি পৌঁছে যাবে। ট্রিপও তো প্রায় শেষ, আর তো কিছু দেখার নেই। সেটা ঠিক, সেটা ঠিক। হ্যাঁ, এই মজাটা বিপ্লবটা নিতে চাইনি আর কি। যাই হোক, আর শঙ্করও বাড়িতে একটু ইস্যু হয়েছে, প্রবলেম হয়েছে, তো শঙ্খ বেরিয়ে যাবে। তবে কার্গিল ওয়ার মেমোরিয়াল তোমার এবারে হলো না, নেক্সট টাইম করবে। আমরা দাঁড়াবো না। আমি বনিকে এটাই বলছিলাম যে তুমি যদি যাও তাহলে দাঁড়াতাম, তুমি যাচ্ছ না আমাদের দাঁড়ানো। নেক্সট টাইম হবে, কোনো অসুবিধা নেই। নেক্সট টাইম আসবে শঙ্খ হার্লে ডেভিডসন নিয়ে দাদা। আমাদের লাগেজ প্যাক কিন্তু মোটামুটি হয়ে গেছে। জাস্ট এখান দিয়ে ব্রেকফাস্ট করবো, তারপরে লাগেজ লোড করবো বাইকে আর বেরিয়ে যাবো। কি হয়েছে তোর বাইকে? ইঞ্জিন অয়েল চেঞ্জ হচ্ছে। ও, ইঞ্জিন অয়েল চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, না ঢিলা নাট বোল মানে থ্রেড কাটা। এ বাবা, থ্রেড কেটে গেছে, তাহলে কি করে হবে? বুঝছেই তো না, সব শেষ। আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে না? না, হয়ে যাবে। ওয়েদার কিন্তু খুব একটা ভালো নয়। আজকে আমাদের 3টে পাস ক্রস করতে হবে, তার মধ্যে ভয়ঙ্কর জজিলা রয়েছে। ভয়ঙ্কর জজিলা আজকে আমরা টার্গেট করছি শ্রীনগর যাওয়ার। তো ভয়ঙ্কর জজিলা তার মধ্যে কিন্তু ক্রস করতে হবে। দুপুর 12টা বেজে গেল আর এরা লাগেজ প্যাক করা নিয়ে ঝামেলা করেই চলেছে। কি রে হচ্ছে কি? সংসার বাধা হচ্ছে। কার সংসার? সবার সংসার বাদছিস? ভাবো এর মধ্যে নাকি ক্যামেরা আছে। ক্যামেরা আছে নাকি, এটাকে বাঞ্জি দিয়ে টানছে। তাহলে হাতে ধরে কোলে নিয়ে বসতে হবে, কিছু করার নেই। মোটামুটি এখন আমাদের এই 3টে বাইকই অবশিষ্ট থেকে গেছে। 3টে বাইক নিয়ে আমরা এখন বেরোবো সামনের দিকে। আপাতত যা কথা হবে তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপে হবে বস। ফাইনালি আমরা রেডি হয়েছি। হ্যাঁ, গুড মর্নিং বলে বেরোনো যায় নাকি সেটা দেখতে হবে। ফির আয়েঙ্গে, আগলে সাল আয়েঙ্গে। মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। চলো আঙ্কেল, বাই। চলো বেরিয়ে গেলাম হোটেল লায়ুল প্যালেস থেকে। হোটেল লায়ুল প্যালেসের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যেরকমটা তোমাদের বলছিলাম যে শান্তি স্তূপার কাছাকাছি রয়েছে হোটেল লায়ুল প্যালেস। গুড মর্নিং বলে বেরোতে পারলাম ফাইনালি। 11:43 বাজে আর আমরা বেরিয়ে পড়লাম আজকের জার্নিতে। আজকে আমাদের জার্নি কত দূর আমরা জানি না, তবে প্ল্যান আমরা যেটা করেছি সেটা হচ্ছে শ্রীনগর। মানে আমরা কাশ্মীরে এন্টার করবো আজকে লাদাখ থেকে, শ্রীনগর যাবো। যাই না, যদি ওয়েদার ভালো থাকে তাহলেই হয়তো যেতে পারবো। তারপরে জজিলার একটা সিস্টেম আছে, চলো ভাই, জজিলা একটা সিস্টেম আছে যে বিকাল 6টার পরে আর নাও যেতে দিতে পারে। তো সেটা নিয়ে আমরা একটু ডাউটফুল রয়েছি নিজেরাই। তো যাই হোক, আস্তে আস্তে এগোবো, তারপরে সামনে গিয়ে দেখা যাক যে কি হয়। 11:43 বাজে, 4160 কিলোমিটার এখনও অবধি আমরা রাইড করেছি এই ট্রিপে। আর একটা স্ট্রেচে আজকে প্রথম প্ল্যান আমাদের রয়েছে হচ্ছে কার্গিলের ডিস্টেন্স এখান থেকে 220 কিলোমিটার মতো, আর কার্গিল থেকে শ্রীনগরের ডিস্টেন্স আরও 200 কিলোমিটার। মানে যদি আমরা শ্রীনগর আগে পৌঁছাই তাহলে আমাদের 420 কিলোমিটার রাইড করতে হবে যদি শ্রীনগর অবধি যাই। এই হচ্ছে লে শহর, মেঘাচ্ছন্ন লে শহর। 11:45 বাজে। বিপ্লবদের ফ্লাইট কিন্তু এখনও টেক অফ করেনি, 11:30 করার কথা ছিল, সেটা 1 ঘন্টা লেট করে 12:30 হয়েছে। আমাদের একটাই মাত্র রাস্তায় আজকে যেতে হবে, সোজা রাস্তা, লে শ্রীনগর হাইওয়ে। তেল কিন্তু ফুল আছে আমাদের গাড়িতে। এখন যা তেল আছে মোটামুটি এত টইটুম্বুর করে তেল আমরা কিন্তু এর আগে কোনোদিন ঢালিনি। এই রাস্তাটা একদম সোজা গিয়ে মনে হচ্ছে লে এয়ারপোর্টে উঠবো। আমরা কিন্তু আমাদের হোটেল থেকে বেরিয়ে যা সোজাই এগোচ্ছি। সোজা এগোচ্ছি লে শহরকে, মানে লে বাজারকে কিন্তু আমরা, মার্কেটকে কিন্তু আমরা বাইপাস করে দিয়ে
চলে আসছি এইবার। আজকে শ্রীনগর যেতে গিয়ে আমরা যে রাস্তাটা নেব সেটা হচ্ছে প্রথমে স্ট্রেট আমরা যাব হচ্ছে পাত্থার সাহেব গুরুদুয়ারা, মানে এই রাস্তাটাই। এখান দিয়ে পাত্থার সাহেব গুরুদুয়ারাকে রাইট সাইডে রেখে তারপরে আমরা পাবো হচ্ছে ম্যাগনেটিক হিল। ম্যাগনেটিক হিলের উপর দিয়েই যাবো, আর তারপরে পাবো নিমোতে জাঞ্জকার আর সিন্দুর কনফারেন্স দেখাবো তোমাদের। তারপরে সামনের দিকে এগিয়ে যাব কার্গিল, খালসে হয়ে কার্গিল, খালসে লামায়ুরু হয়ে কার্গিল পৌঁছাবো। কার্গিল থেকে আমরা দ্রাস, তারপরে জোজিলা ক্রস করে সোনমার্গ থেকে শ্রীনগর। বৃষ্টি না হলে আজকে আমরা 100% শ্রীনগর পৌঁছানোর চেষ্টা করব, বৃষ্টি যদি না হয়। শ্রীনগরে আমি মুজাফর ভাইয়াকে ফোন করলাম, ডাল লেকে হাউস বোটে যেখানে আমরা থাকি। তো মুজাফর ভাইয়া বললো যে শ্রীনগরে ওয়েদার ভালোই রয়েছে, রোদ উঠে গেছে, তো অসুবিধা নেই কিছু। তো দেখা যাক, আমরা যদি বেশি রাত করে পৌঁছাই শ্রীনগর তাহলে হয়তো আর ডাল লেকে যাবো না, ডাল লেকে থাকবো না। তার কারণ হচ্ছে তার জন্য আবার আমাদের বাইরে বাইক পার্ক করতে হবে, আর তার সাথে সাথে লাগেজ নিয়ে আবার নৌকা করে বোটে করে যেতে হবে মুজাফর ভাইয়া হাউস বোটে। তো যদি সেরকম ইস্যু হয়, যদি বেশি লেট হয়ে যায় তাহলে হয়তো আর ডাল লেকে থাকবো না, ডাল লেকে আশেপাশে, মানে লেকের মধ্যে আর যাবো না, আশেপাশে কোথাও একটা থাকবো যেখানে বাইকের লাগেজ ফাগেজ না খুললেও চলে যাবে। সত্যি মানে লাদাখে কিন্তু বেশ বড় বড় কনস্ট্রাকশন হচ্ছে, আমি জানি না ওগুলো কি তৈরি হচ্ছে, ওদিকে হোটেল টোটেল হচ্ছে নাকি। তবে একটাই রিকোয়েস্ট করবো আর কি, যে যাই কনস্ট্রাকশন করো না কেন নেচারকে বাঁচিয়ে রেখে করার চেষ্টা করো। লাদাখ কিন্তু মানুষের মনের মধ্যে রয়েছে। রিয়েল লাইফে ফুংচুক ওয়াংডু মানে সোনাম ওয়াংচুক, মিস্টার সোনাম ওয়াংচুক রিয়েল লাইফে উনি কিন্তু বেশ আন্দোলন করছিলেন কিছুদিন ধরে। উনি লে থেকে দিল্লি অবধি প্যাদল যাত্রাও করেছিলেন। তো তারপর আমি জানি না, ওটাতে আমার এখন বেশ কিছুদিন খবর নেওয়া হয়নি যে লাস্ট অবধি কী হলো এই ব্যাপারটা নিয়ে। লাদাখের এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য, লাদাখের মানুষজনকে বাঁচানোর জন্যই কিন্তু ওনার আন্দোলন। তো উনি কিন্তু আমাদের দেশকে যথেষ্ট ভালোবাসেন। এটা হচ্ছে গুরুদুয়ারা পাত্থার সাহেব। পাহাড়ের চূড়াটা মেঘে ঢেকে গেছে, আর এই মেঘ কিন্তু সাদা মেঘ নয়, তুলোর মতো মেঘ নয়, এই মেঘ কিন্তু বৃষ্টির মেঘ। এই যে ম্যাগনেটিক হিল, এই জায়গাটা দেখ, সামনে তো একটা দাগ করা আছে, এই সামনে যা, এটাতে গাড়ি নাকি অটোমেটিক গড়িয়ে যায়। এই যে সামনে কোন জায়গাটা জানো, হ্যাঁ ওইটাই, এই যে এই দাগটা, এই জায়গাটায় হচ্ছে, হ্যাঁ অটোমেটিক গাড়ি নাকি গড়িয়ে যায়। কিন্তু যেহেতু হ্যাঁ ওটা গড়ানোর জায়গায়, তো এটা মেনলি অপটিক্যাল ইলিউশনে দেখে মনে হয় যে হয়, কিন্তু আদেও কিছু হয় বলে মনে হয় না। এই যে পাহাড়টা, এটা কিন্তু নদীর সিন্ধুর ওই পারে পাহাড়টা, মাঝখানে কিন্তু সিন্ধু নদ রয়েছে নিচে, এই যে বড় পাহাড়টা দেখা যাচ্ছে। তা মাইটি সিন্ধু নদ, বাপরে বাপ কি ভয়ঙ্কর লাগছে, একটু দেখি দাঁড়িয়ে। এই হচ্ছে সিন্ধু আসছে, সিন্ধুর পুরো ঘোলাটে কালার দেখতে পাচ্ছ, পুরো রিভার বেডটাকে লাগছে কিরকম, ভয়ঙ্কর সুন্দর লাগছে, ভয়ঙ্কর সুন্দর। চলো সামনে গিয়ে দেখছি সিন্ধু আর জাঞ্জকার নদী মিশছে, দুটো আমার খুব পছন্দের নদী। হ্যাঁ দুটো কালার পুরো সেম হয়ে গেছে, যেহেতু বৃষ্টিপাত চলছে লেতে লাদাখে, তাই জন্য দুটো কালার পুরো সেম হয়ে গেছে। এই দেখো এদিক থেকে সিন্ধু গেছে, এটা হচ্ছে চিলিং রোড, এখান থেকে কিন্তু এখন জাঞ্জকার ভ্যালি ঢোকা যায়। চাঁদার ট্রেক এখান থেকেই হয়, আর এখন চাঁদার ট্রেক হচ্ছে না, কারণ ট্রেকারদের মানে ট্রেকাররা যখন ট্রেক করছে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, তো কোন ট্রেকারের ভাল লাগবে বলো সে ট্রেক করতে। ধরে না পুরো বরফ জমে আছে, তার মধ্যে এইবারে তো জমেইনি বরফ। আর এই হচ্ছে পরিপাবরে, এই হচ্ছে সাঙ্গাম, লাদাখের মেন সাঙ্গাম। ও পাশ থেকে জাঞ্জকার আসছে, জাঞ্জকারের কালার বরাবরই যদি ওরকম, আর সিন্ধুর কালার সবুজ থেকে, হ্যাঁ সিন্ধুটা গ্রিন হয়, কিন্তু যেহেতু বৃষ্টিপাত হয়েছে ওই জন্য এরকম। এই রোডটাই কিন্তু কানেক্ট করছে, আমরা যখন জাঞ্জকার দিয়ে মানে জাংলা থেকে বেরিয়ে আসছিলাম, এটাই কিন্তু এখন শর্টেস্ট রুট। এই লেফট সাইডে ঢুকে যাচ্ছে গিয়ে নেরাক ভিলেজ, যেখানে আমরা অনেকক্ষণ আটকে ছিলাম। তোমরা যদি আমাদের লাদাখ ট্রিপের 8 নম্বর এপিসোড দেখে থাকো এইবারে, তাহলে তোমরা হয়তো ভালো মতো বুঝতে পারবে। তবে এই রোডটা কিন্তু সপ্তাহে আপাতত 2 দিন খোলা থাকে, সেটা তোমরা যখন আসবে একটুখানি দেখে নিও। রবিবার আর বুধবার খোলা থাকে, তো তোমরা যদি আসো এদিকে একটুখানি এটা মাথায় রেখো। সামনে একটা ত্রিভুজ আকৃতি পাহাড়, ঠিক তার পেছনে আরেকটা ত্রিভুজ আকৃতি পাহাড়, যেটা মানে দুটোর মধ্যে সাইজের ডিফারেন্স বলতে পারো ডাবল, মানে এটার থেকে ওটা ডাবল সাইজের। আর উপরে কিন্তু বরফ পড়ে রয়েছে ওইখানটায়, হয়তো এখনও পড়ছে অল্প অল্প করে, ওয়েদার খারাপ রয়েছে। এই জায়গাটা দেখো, লে যারা আসে কার্গিল থেকে বা শ্রীনগরের সাইড থেকে, এই রাস্তাটা কিন্তু তাদের জন্য একটা মায়াবী জায়গার মতো।
লেভেলে চলে এসেছি সিন্ধু নদের লেভেলে। শ্রীনগর হচ্ছে এখান থেকে 370 কিলোমিটার, আর টাইম হচ্ছে দুপুর 12:47। যদি আমরা পৌঁছাতে পারবো শ্রীনগর, কার্ভটা দিকে ঘুরবো আর সব কিছু পার্পেল হয়ে যাবে। পার্পেল হয়ে গেল সব কিছু। খালসে ক্রস করছি আমরা। খালসের ডিস্টেন্স ছিল আমাদের হোটেল থেকে 97 কিলোমিটার। হ্যাঁ, আর এই 97 কিলোমিটার মতো আসতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 32-33 মিনিট। আমরা কিন্তু ননস্টপ চলে এসেছি, তবে খালসে থেকে বেরোনোর সময় আমাদের আউট করে দিয়ে বেরোতে হবে মনে হচ্ছে। ভাই, এটা 1 ঘন্টা সময় এখানেই লেগে যাবে। খালসা থেকে কিন্তু সিন্ধু নদ ঢুকে যাচ্ছে আরিয়ান ভ্যালির দিকে। একদম আরিয়ান ভ্যালি হয়ে বাটালিক হয়ে পিওকেতে চলে যাবে সিন্ধু নদ। কিন্তু আমরা ডান দিকে ছেড়ে দিলাম সিন্ধু নদকে। লাস্ট টাইম যখন আমরা সিঙ্গালা সিরসিল্লা করে নেমে এসেছিলাম, তখন ঠিক এই জায়গাটা দিয়ে কিন্তু কানেক্ট করলাম লেহ শ্রীনগর হাইওয়েতে। ঠিক এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছ, ওয়ানলা এদিকে, সিরসিল্লা এদিকে, সিঙ্গালা ওদিকে। লামায়ুরু পাহাড়ে এরকম স্ট্রাকচারের জন্য লামায়ুরুকে কিন্তু মুন ল্যান্ড বলা হয়। দেখো পাহাড়ের স্ট্রাকচার দেখো, পুরো মনে হচ্ছে চাঁদে রয়েছে জায়গাটা, পুরো চাঁদের মতো ল্যান্ডস্কেপ। ওয়েলকাম টু লামায়ুরু। উপরে রয়েছে মনেস্ট্রি, লামায়ুরু মনেস্ট্রি। টুলা টপ 13,478 ফিট হচ্ছে অল্টিটিউড। জাস্ট টপে উঠেছি আমরা, একদম জিগজ্যাগ রোড দিয়ে ঘুরে 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 উপরে উঠেছি। এখন নিচের দিকে নামবো। তবে এই ফটুলাতেও কিন্তু টানেল তৈরির কাজ শুরু হয়ে গেছে বা শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে, কারণ পেছনে দেখলাম লেখা ছিল। আমরা কিন্তু কার্গিল ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি। জুলে কার্গিল ডিস্ট্রিক্ট। পেছনে একটা কিন্তু বিশাল বড় বোর্ড মতো ছিল, বোর্ড না, একটা গেট মতো ছিল। ওই গেটের মধ্যে লেখা ছিল ওয়েলকাম টু কার্গিল। আর এই দেখো এদিকে স্ট্রাকচারগুলো দেখো। লাস্ট টাইমও আমার এই স্ট্রাকচারগুলোর কথা মনে আছে, একদম বায়ুর ক্ষয়কার্যের ফলে তৈরি হওয়া স্ট্রাকচার। আমরা কিন্তু ফাটুলা থেকে অনেকটাই নিচে নেমে এসেছি। এবার আবার আস্তে আস্তে আমরা অল্টিটিউড গেইন করব, কারণ তোমাদের বললাম নামিকালা তো আমাদের ক্রস করতেই হবে। এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে ক্লাইম্ব করব। কার্গিল 77 কিলোমিটার এখনও অবধি। দুপুর 2:27 বাজে, এখনও 77 কিলোমিটার কার্গিলের জন্য জার্নি করতে হবে। বাপরে বাপ। বেশ, তোমাদের গ্রিনারিটা দেখানোর জন্য দাঁড়ালাম। এখানে গ্রিনারি দেখো, পুরো সবুজ। মুলবেগ বলে একটা ভিলেজ আছে, আমাদের হয়তো রাইট সাইডে চলে যেতে হবে ওই সাইডে। তো মুলবেগ ভিলেজটাও এরকম গ্রিনারির মধ্যেই পড়বে, যতদূর আমার নাম মনে পড়ছে মুলবেগই হবে। আমরা কিন্তু নামিকালার ক্লাইম্ব শুরু করে দিয়েছি। নামিকালা এই পাহাড়গুলোর মাঝখানে, এদিকে বা সাইডে নামিকালা হবে। এখানকার বাড়ি পুরো পাহাড়ের কালারের মতো। ওই সামনে বাড়িটা দেখো, পুরো মনে হচ্ছে যে কালারের পাহাড় সেই কালারেরই বাড়ি মনে হচ্ছে না, পুরো লাগছে ওটাই হয়েছে ওখানে। আমাদের জার্নি তাহলে আর কি নামিকালা অল্টিটিউড কত? অল্টিটিউড কোথাও লেখা নেই। নামিকালার উপরে এই পাহাড়টা দেখো, এটা একটা ত্রিভুজ আকৃতি পাহাড়, যেটার কালার হচ্ছে প্রায় হলদেটে, মানে অরেঞ্জিশ রয়েছে। তার সাথে নিচের পাহাড়টা, এটাও একটা ত্রিভুজ আকৃতি পাহাড়, যেটা কালার হচ্ছে হলুদ, তার উপরে সবুজ সবুজ ঘাস জমে রয়েছে। আর এইদিকে যতদূর অবধি চোখ যাচ্ছে এই পাহাড়টাই কিন্তু চলে গেছে। না, সামনে গিয়ে একটু স্টপ হয়েছে। সামনে গিয়ে একদম ধূসর হলুদ রঙের পাহাড়। আর উপরের পাহাড়ের স্ট্রাকচারগুলো দেখো, এগুলো দেখে মনে হচ্ছে পুরো পাথরের। এগুলো যেমন নিচেরগুলো যেমন বালির পাহাড় মনে হচ্ছে, উপরেগুলো পাথরের মনে হচ্ছে। আর তার উপরেরগুলো হালকা তুষারাবৃত কালো কালারের পাহাড়। এই হচ্ছে কার্গিল শহর। আমরা কার্গিলকে হয়তো বাইপাস করে বেরোবো। ওই যে ব্রিজ, ওই ব্রিজ ক্রস করে আমাদের যেতে হবে ওইদিকে, ওই রাস্তা। অদ্ভুত জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার চেনটা এতটাই ঢিলা হয়ে গেছিলো যে আমি একটা গর্তের মধ্যে পড়েছি, গাড়িটা বাউন্স করেছে, চেন খুলে গেছে। ছিঁড়ে যায়নি কিন্তু চেনটা নেমে গেছে। সাইকেলের চেন পড়ে যায় ওরকম পড়ে গেছে বাইকের চেন। কি অবস্থা ভাই। বনি আবার চাচ্ছে আমাকে, বলছে লট ঝরঝরে বাইক নিয়ে এসছি নাকি। হয়ে গেছে আমার চেন হিমাদ্রি ঠিক করে দিয়েছে মোটামুটি। হিমাদ্রিকে নিয়ে বেরিয়েছি ট্রিপে, ব্যাপারই আলাদা ভাই। হিমাদ্রি চলো, চেন টাইটও হয়ে গেছে। চেনটা একটু লুজ হয়েছিল অ্যাকচুয়ালি। কী হয়েছে, একটা গর্তের মধ্যে পড়েছে, চেনটা উপর থেকে বেরিয়ে চলে এসছে লাফিয়ে। যাই না আজকে আমরা জজিলা ক্রস করতে পারবো নাকি। এখন বাজে 5:27। জজিলা অবধি পৌঁছাতে আরও 1.5 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। এবার এখান থেকে 80 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে জজিলার। আমরা
দ্রাস যাব, দ্রাস থেকে স্ট্রেট বেরোবো জজিলার দিকে। 1.5 ঘন্টা কাছাকাছি চলে গেল না, আমরা 4টে নাগাদ, 4টে বাজে 5-7 নাগাদ এসে এখানে পৌঁছেছি। 1.5 ঘন্টা চলে গেল এই চেন ঠিক করতে। হালকা এখানে পিৎজা পাওয়া যাচ্ছিলো, পিৎজাও খেয়ে নিয়েছি। হ্যাঁ, এবার সামনে এগোবো। এখন ডাইরেক্ট আমরা এটা প্ল্যান করেছি, যদি আমাদের জজিলা ক্রস করতে দেয়, আটকে না দেয়, তাহলে ডাইরেক্ট শ্রীনগর পৌঁছে ডাল লেকের ওই 20-22 নম্বর গেটের পাশে চিকেন কাবাব পাওয়া যায়, ওটা খাবো আমরা। এই যে কার্গিল দেখা যাচ্ছে, কার্গিলের সুরু নদী একদম কার্গিল শহরের মাঝখান দিয়ে বেরিয়ে গেছে। আর সুরু নদী আমাদের ক্রস করতেই হবে, আমাদের এপার থেকে ওপারে যেতে হবে, সুরু নদী ক্রস করতেই হবে। চলে যাবে হুন্ডারমান ভিলেজ। আমরা লাস্ট টাইম গেছিলাম হুন্ডারমান, আর এখন আমরা সুরু নদীর উপর ব্রিজ ক্রস করে, হ্যাঁ নতুন ব্রিজ হচ্ছে ট্রাক ফাক যাওয়ার জন্য। এই হচ্ছে সুরু নদী, পেনজিলা থেকে আসছে জল দেখো একবার ভাই। ডান দিকে উপরে, ডান দিকে উপরে। না এটা বেশিক্ষণ হবে না এরকম রাস্তা, একটুখানি। চলো, আমরা দ্রাসের রাস্তা নিয়ে নিয়েছি। এই কার্গিলে কিন্তু লেফট সাইডে একটা পেট্রোল পাম্পও আছে ব্রিজ ক্রস করে এসে। এই সুরু নদীও কিন্তু পিওকেতে ঢুকে যাচ্ছে। ইন্ডিয়া থেকে বেশিরভাগ নদী সব পিওকেতে চলে যায়, এটাও গিয়ে সিন্ধু নদের সাথে মিশছে। কার্গিল থেকে দ্রাসের ডিস্টেন্স 60 কিলোমিটার মতো হবে, আর দ্রাস থেকে জজিলা আরও 30-35 কিলোমিটার মতো হবে। এই রাস্তায় কিন্তু এই যে নদী খাত দেখতে পাচ্ছ, ডান দিকে চলে যাবে নদীটা, সুরু নদী ডান দিকে চলে যাবে, আর দাঁড়িয়াই দ্রাস নিচের দিকে নেমে আসবে। তো সুরু নদী যেদিকে গেছে ওদিকে কিন্তু পাক অকুপাইড কাশ্মীর। হুন্ডারমান আমরা আগেরবারে এই রাস্তা দিয়ে গেছিলাম সামনের দিকে। যারা হুন্ডারমানের ব্লগ দেখোনি তারা অবশ্যই কিন্তু একবার দেখো, হুন্ডারমানের ভিডিও কিন্তু মিস করো না। সৌন্দর্য এই নদীটা খুব সম্ভবত দাঁড়িয়াই দ্রাস গিয়ে শুরুতে মিশছে। সুরু নদী তো ডান দিকে চলে গেছে অলরেডি। এই হচ্ছে ভিউ এই কার্গিল থেকে দ্রাস, আর দ্রাস থেকে জজিলা, দুর্ধর্ষ রাস্তা। আর তার সাথে সাথে আমি আগের বছরও বলেছিলাম একটা ট্রানজিশন দেখতে পাওয়া যায়। জজিলা হচ্ছে একটা ট্রানজিশন বলতে পারো, লাদাখের শুষ্ক পাহাড়ের সাথে কাশ্মীরের গ্রিনারি, একটা ট্রানজিশন। হালকা কাশ্মীর ভাইব শুরু হয়ে গেছে, কিন্তু মেন ভাইবটা হবে তোমাদের যেটা বললাম, ট্রানজিশন জজিলা ক্রস করার পরে। তবে আপাতত দেখো এখানকার সৌন্দর্য, গ্রিনারি কিন্তু বেশ রয়েছে চোখের সামনে। সামনে একটা গ্রাম পড়বে, বলতে বলতে হঠাৎ করে গোপ্রো ব্যাটারি শেষ হয়ে গেল, তো এটা দাঁড়িয়ে আবার ব্যাটারি চেঞ্জ করলাম। কারণ এইসব সৌন্দর্য যদি গোপ্রোর মাধ্যমে তুলে না ধরি তাহলে আর কী করে চলবে বলো, তোমার তো কাজই হচ্ছে এটা। তো যাই হোক, যথেষ্ট ডাউটফুল রয়েছে এখন অবধি যে আমরা জজিলা ক্রস করতে পারবো কি না। যদি পারি তো খুবই ভালো হয়, আমাদের দরকার আছে জজিলা আজ ক্রস করে বেরোনো। সবুজ পাহাড় কিন্তু শুরু হয়ে গেছে, আর সব মিলিয়ে মিশিয়ে একটা দারুণ সুন্দর ওয়েদার, দারুণ সুন্দর পাহাড়, কি ভাট বকছি। বান্টু পাগল হয়ে গেছে, বান্টু বলছে সুইজারল্যান্ডে আছি, সুইজারল্যান্ড। এই গ্রামটার নাম যত সম্ভব দান্ডাল বা এরকম কিছু হবে। জাস্ট বিউটিটা দেখো এখানে। লাস্ট টাইম যখন আমি এখান দিয়ে ক্রস করছিলাম বলেছিলাম তোমরা যদি কেউ থাকতে চাও এখানে, কিন্তু এই যে দান্ডাল, একদম ঠিকই বলেছি, দান্ডাল ভাই, মনে আছে অবশ্য। দারুণ সুন্দর, এখানে একদিন, এই বাড়িতে একদিন থাকতে হবে। ভিলেজ দান্ডাল। ওই উপর থেকে একটা ওয়াটারফল দেখতে পাচ্ছ, ওই উপরে দেখা যাচ্ছে, জলটা পড়ছে কিন্তু নিচে। কার্গিল ওয়ার মেমোরিয়াল খোলা আছে। এই উপরে পাহাড়টা, পিকটা হচ্ছে টোলোলিং টপ, ওর উপরে পুরো একদম দখল করে নিয়েছিল। হ্যাঁ, এখান থেকে যতবারই উঠে ধরতে গেছে ওদেরকে, আর ততবারই পুরো বুকে টিপ টিপ করে গুলি করেছে। ওই উপর থেকে পুরো রেঞ্জ উপর থেকে পাকিস্তান আর্মির তো ক্যাপচার করে নিয়েছিল। এইটা হচ্ছে তোর যখন পড়ে, মানে শীতকাল হয়েছিল, বরফ ফরফ পড়ে সব ঢেকেছিল, তখন পাকিস্তানি আর্মি ওদের ছদ্মবেশে, মানে কাশ্মীরি মিলিটেন্টদের ছদ্মবেশে ওখানে এসে সব বসেছিল উপরে।
তারপরে যেই তোর গরম হচ্ছে, বরফ গলছে, এবার ইন্ডিয়ান আর্মি যেতে গেছে ওখানে, উপর দিয়ে টিপ টিপ করে গুলি মেরেছে। হ্যাঁ, মেরে সব প্রচুর মেরেছে। এইটা ছিল। আর এই যে সূর্যের পেছনে রয়েছে ঠিক ওখানে টাইগার হিল আছে, ওই সূর্যের পেছনে মেঘে ঢেকে রয়েছে টাইগার হিল। পুরো এই রেঞ্জগুলো পুরো ক্যাপচার ছিল। ওই যে উপরে ওইটা একদম বিক্রম বাত্রার নামে পিক, ওইখানে টাইগার হিল, ওই যে ওইটা উপরেরটা। সামনে দ্রাস রয়েছে, দ্রাসকে ক্রস করে আমরা জজিলার দিকে এগোবো। এটাই কিন্তু সেই দারিয়াই দ্রাস নদী। আর দারিয়াই দ্রাস নদী আসছে হচ্ছে একদম ওই সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওর নিচে যে গ্লেশিয়ার রয়েছে ওইখান থেকেই আসছে। আর 1.5-2 কিলোমিটারের মধ্যে চেকপোস্ট রয়েছে, দেখা যাক আমাদের অ্যালাউ করে নাকি। এই সামনে আমরা চেকপোস্ট দেখতে পাচ্ছি। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা লাদাখকে জাস্ট বাই বাই বা টাটা বলতে চলেছি। সামনে টাটা বলতে চলেছি লাদাখকে, জাস্ট থ্যাংক ইউ ফর ভিজিট অ্যাগেন। ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি বেরিয়ে পড়লাম আমরা অফিসিয়ালি লাদাখ থেকে। যদিও বর্ডারটা একদম সামনে জজিলা, কিন্তু এই লাস্ট চেকপোস্ট, লাদাখের লাস্ট চেকপোস্ট, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। এখন টাইম হচ্ছে সন্ধ্যে 7:07। দেখা যাক সোনমার্গের বিউটি আর একটু দেখতে পাই নাকি আমরা। লাখ 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 ভেড়া এখানে পালন হচ্ছে। গরমকাল পড়েছে, সবে লোম কেটে এখন এদেরকে নিয়ে আসা হয়েছে। কিছুদিন আগে এখানে তো শীতকাল ছিল, তখন কিন্তু লোম ছিল গায়ে বড় বড়, এখন জাস্ট লোম কেটে চড়াতে আনা হয়েছে। খুব সম্ভবত কিন্তু জজিলার এই টানেল, এই যে প্রজেক্ট দেখা যাচ্ছে, ওরে বাবা রে, জজিলার এই টানেল কিন্তু নেক্সট ইয়ার 2026-এ কিন্তু ইনগরেশন হয়ে যাবে। তখন কিন্তু সারা বছর লাদাখের সাথে কাশ্মীরের কানেকশান থাকবে, ইন্ডিয়ার কানেকশান থাকবে। জজিলার রাস্তা কিন্তু টার্ম্যাক নেই, জজিলার রাস্তার অবস্থা খারাপ। চড়া রাস্তা কিন্তু বুঝতেই পারছো, এবড়ো খেবড়ো। জজিলা সবসময় ফ্লোট করে, জজিলা আমার একটা পাস হচ্ছে ফ্লোট করে, তো তাই জন্য রাস্তাঘাটের অবস্থা এরকম হয়ে যায়। বরফগুলো সব কালো হয়ে গেছে, দেখো এগুলো কিন্তু গ্লেশিয়ার, সব কালো হয়ে গেছে ধুলোবালি লেগে লেগে। এই দেখো 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 পুরো এই ভিউ পুরো দেখার মতো কালার। এটা হচ্ছে জজিলা ওয়ার মেমোরিয়াল। হ্যাঁ, জজিলা ওয়ার মেমোরিয়ালের সামনেই কিন্তু আর্মি ক্যাম্প রয়েছে। আমরা পাশে কিন্তু প্রায় চলেই এসেছি, জজিলা পৌঁছে গেছি আমরা। জজিলা লাদাখের সাইড দিয়ে জজিলা বেশি ক্লাইম্ব করে উঠতেই হয় না, এইবার নামতে হবে। শ্রীনগর এখান থেকে 108 কিলোমিটার। ওয়েলকাম টু কাশ্মীর ভ্যালি, ইউ আর অ্যাট জজিলা, অল্টিটিউড 11,649। আর এদিকে ওয়েলকাম টু লাদাখ। জায়গাটা হচ্ছে 0 পয়েন্ট। এখানে মোটামুটি স্কিং টিং হয়, এখানে মোটামুটি এটিভি এনে চালায়। এখন তো পুরো ফাঁকা, কোনো লোকজন নেই কাশ্মীরে খুব একটা বেশি, একদমই ফাঁকা। এখানে কিছু ট্যুরিস্ট আমি দেখতে পাচ্ছি, কিন্তু কাশ্মীর যে এত ফাঁকা হবে কি বলবো। 0 পয়েন্ট, বরফ টরফ জমে রয়েছে ভাই। এইবার গ্লেশিয়ারটা পড়বে বোধহয় একটা ডান দিকে, দেখি। ওইটা না না, এই ডান দিকে ভেতরে গ্লেশিয়ারটা কোথায় গেল? এই কোনায় আছে মনে হচ্ছে। হ্যাঁ, জজিলার এই খাদটাকেই পুরো ভয়ের লাগে, দেখি একটুখানি। ও ভাই, এই নিচ দিয়ে রাস্তাটা ছিল, এখন উপর দিয়ে করেছে। আগে নিচের রাস্তাটা ছিল, উপর থেকে পুরো ঝুলন্ত একটা গ্লেশিয়ার পুরো হা করে আছে গিলে খাওয়ার জন্য। ও ভাই চলো ওয়াটার ক্রসিংটা, চলো গাড়ি দাদা চলো ভাই, খুব স্লো যাচ্ছ, আমাদের অসুবিধা হয়ে যাবে ভাই রে। ঠিক আছে, এই গ্লেশিয়ারগুলোর জন্য জজিলা এত ভয়ঙ্কর। জজিলাতে ফসে গেয়া। নিচে দেখো, এগুলো কিন্তু অমরনাথ যাত্রার জন্যই, বালতালের ক্যাম্প। হ্যাঁ, এখানে কিন্তু নিচে সব হয়ে রয়েছে, শুরু হয়ে গেছে অলরেডি। এখনও যদিও অমরনাথ যাত্রা দেরি আছে, তাও এই হচ্ছে সিচুয়েশন, বালতালের ক্যাম্প এগুলো সব। আমার যে কি হয়ে গেছে ভাই বুঝতে পারলাম না। সোনমার্গে এত টানেল ফানেল কবে হয়ে গেল? কতদিন পরে সোনমার্গ এলাম? 2 বছর। এই তো কদিন আগে আমি অমরনাথ করে বেরোলাম সোনমার্গ হয়ে, আগের বছর। হ্যাঁ, এই তো পুরোনো ব্রিজ সোনমার্গের। তো এরকম তো খেয়াল করিনি।
এটা তো নদী সিন্ধ কোথায়? বাদিকে সিন্ধ তো, শ্রীনগর 81। আমরা পুরোনো রোড নেবো তবে। এই রাস্তাতেই পেট্রোল পাম্প আছে, 10-12 কিলোমিটারের মধ্যে। পুরো ফাঁকা ভাই কাশ্মীর। কাশ্মীরের রাস্তা দিয়ে সোনমার্গ থেকে শ্রীনগরের দিকে যাচ্ছি আমরা। আর কোনো গাড়ি নেই রাস্তায়। গাড়ি নেই তার কারণ হচ্ছে বেশিরভাগ গাড়ি কিন্তু উপরের রাস্তা দিয়েই চলে গেছে, টানেলের রাস্তা দিয়েই চলে গেছে। আর কিছুক্ষণ পরে হয়তো আমরা টানেলের রাস্তায় কানেক্ট করে নেব। একটাও গাড়ি নেই এখানে। একটা চেকপোস্ট ছিল আমাদের, জেকে পুলিশ, জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ ধরলো, জিজ্ঞেস করলো। মানে আর্মিও ছিল, ইন্ডিয়ান আর্মি আর বা সিআরপিএফ, আর তার সাথে জম্মু কাশ্মীর পুলিশ একসাথেই মোটামুটি চেকপোস্টটাতে রয়েছে। যাই হোক, সামনে গিয়ে আমরা এই যে এই উপরের রাস্তাটা হচ্ছে টানেলের রাস্তা, ওই রাস্তাটা কানেক্ট করলে তাহলে হয়তো আমরা গাড়ি টাড়ি পাবো। আমরা কানেক্ট করে গেছি টানেলের রাস্তায়। যাই হোক, থমথমে কাশ্মীর ছিল পেছন দিকটা। ডাল লেককে ডান দিকে পেয়ে গেছি। আমরা যাচ্ছি প্রথমে হচ্ছে কাবাব খেতে। এই হচ্ছে কাবাবের দোকান, এখানে চিকেন কাবাব তৈরি হচ্ছে। চিকেন কাবাবের সাথে রুটি ফাইনালি পাওয়া গেছে। আমরা এটাই খুঁজছিলাম আর কি। ডাল গেট নাম্বার 23, এখানে মোটামুটি এই কাবাবের দোকান। এখানে আমরা কাবাব খেতে চলে এসেছি, পেট ভরে এখন কাবাব খাবো। তারপরে এখানে কিন্তু ফিশ পাওয়া যায়, চিকেন পাওয়া যায়। কি পাওয়া যায় বনি এখানে? অলরেডি আমরা 1 প্লেট করে মেয়ে দিই। ফিশ, চিকেন, মাটন। চিকেন কাবাব হচ্ছে একটা স্টিক এরকম 5টা থাকে, তার সাথে একটা রুটি দেবে 80 রুপিস করে। আর ফিশ কাবাবও সেম। ফিশটা বাসা বলছে, বাসার মতো খেতে ভালো খেতে ফিশ। তুই মাছের কি বলছো? বললাম মাছ কাতলা টেস্টি। চলো, হোটেল গ্র্যান্ডিনে আমরা গতকাল ছিলাম। আমরা এখানে আসলে বা কাশ্মীর আসলে, শ্রীনগর আসলে ডাল লেকে মুজাফর ভাইয়ার কাছে থাকি। কিন্তু ব্যাপার হয়েছে যে কালকে আমরা একটু লেট করে এখানে পৌঁছেছি, আর শুধু একটা রাত থাকবো। তাই জন্য আর কি মোটামুটি ধরে না বাইক পার্কিং আলাদা জায়গায় করতে হবে যদি মুজাফর ভাইয়ের কাছে থাকি, মানে হাউস বোটে যদি থাকি। আর তার সাথে সাথে আমার পুরো লাগেজ খুলে শিকারা করে নিয়ে যেতে হবে। তো সেই জন্য আর মুজাফর ভাইয়ের দিকে যায়নি। ডাল লেকটা এই পাশ দিয়ে দেখে নিলেই ভালো হতো। তো প্রথমে আমরা একটুখানি যাবো লেফট টার্ন নিয়ে ডাল লেকের সামনে। এখান থেকে ডাল লেক শুরু হচ্ছে, এটা হচ্ছে ডাল গেট, মানে গেট নাম্বার 1 এই সামনে। তো ডাল লেক এখান থেকে শুরু হচ্ছে। সৌম্যদীপ এখনো অবধি ডাল লেক দেখেনি, কালকে রাত্রিবেলা যা দেখেছিল। তো ডাল লেকটা একটুখানি সৌম্যদীপ দেখবে, সামনে গিয়ে একটুখানি দেখে নেবো, দেখে আবার ব্যাক করে এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাবো স্ট্রেট জম্মুর দিকে। এই হচ্ছে ডাল লেক। সৌম্যদীপ কালকে যদি রাত্রিবেলা না হয় দিনের বেলা দেখতে তাহলে খুব ভালো দেখতে পেতে। চলো আগে আমরা একটু এগিয়ে যাই, একটু চওড়া ডাল লেকটা দেখে চলে আসবো। বাবা কাশ্মীরে কি গরম! আর ট্যুরিস্ট একটু কম রয়েছে, বলবো না যে বিশাল ট্যুরিস্ট রয়েছে, ট্যুরিস্ট কম রয়েছে। বিশাল না, কমই রয়েছে, খুব কম। এই সময় কাশ্মীরের পুরো সিজন, এখানে ঠিক থেকে ভিড় হওয়া উচিত ছিল কিন্তু অতটা নেই, কারণ আমরা জানি এটা হচ্ছে পেহেলগাম এফেক্ট। ও এদিকে মুঘল ফোর্ট দেখা যাচ্ছে পেছন দিকে, এই যে এইদিকে হচ্ছে টিভি টাওয়ার, আর ওই যে টেম্পল দেখা যাচ্ছে, মন্দির। শ্রীনগরে কিন্তু জ্যাম রয়েছে, সামনে গাড়িটা দেখো, এরাও কিন্তু ট্যুরিস্টরা রয়েছে। তো শ্রীনগরের জ্যাম পেরিয়ে আমরা মোটামুটি ডান দিকে চলে যাবো। আর একটু আগে গিয়েই তারপরে পেয়ে যাবো ভারতের সব থেকে লম্বা হাইওয়ে NH44। NH44 ধরেই চলে যাবো জম্মুর দিকে। অপোজিট সাইড দিকে ওই যে ওখান থেকে কনভয় বেরোচ্ছে, ওই জন্য এই সাইডে গাড়ি সব লক হয়ে গেছে। বাদিক দিয়ে বেরোনো যায় নাকি দেখ ভাই, থোড়া সা পিছে করো ভাইয়া, থোড়া সা পিছে করো, নিকল যাएंगे। তাহলে আমরা পৌঁছে গেলাম NH44। NH44 এখান দিয়ে কিন্তু একদম স্ট্রেট চলে গেছে কন্যাকুমারী, 4400 কিলোমিটারের রাস্তা। আর এখন আমরা কাশ্মীরে NH44-এর মজা নেব। দুর্ধর্ষ সুন্দর একটা রাস্তা, দুর্ধর্ষ সুন্দর, রাইড করেও মজা পাওয়া যাবে। কিন্তু আমাদের আগে কনভয় গেছে যে 100-110-এ ক্রুজ করব, সেটা মনে হচ্ছে সম্ভব হবে না, কারণ কনভয়কে ওভারটেক করতে দেবেন না যতক্ষণ না আমরা কাশ্মীরে থাকবো। মানে এখান থেকে বানিয়াল অবধি, বানিয়াল কোয়াজিগান্ড অবধি বলতে পারো, এখান থেকে কোয়াজিগান্ড অবধি আমরা কিন্তু কনভয়কে মনে হচ্ছে না ওভারটেক করতে পারবো। দেখা যাক, সামনে এগোই, তারপরে বুঝতে পারবো কি হয় কি না হয়। তবে সুন্দর সুন্দর টার্ম্যাক, মানে NH44-এর সব থেকে সুন্দর পার্ট হচ্ছে কাশ্মীরের পার্টটা। যাই হোক, এখান দিয়ে আমরা সোজা চলে যাব প্রথমে কোয়াজিগান্ড থেকে টানেলে এন্টার করব, তারপরে টানেল দিয়ে বেরোবো হচ্ছে বানিহালে। বানিহাল থেকে আমরা স্ট্রেট চলে যাব জম্মুর দিকে।
কাশ্মীরের সব থেকে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এখানকার সবুজ কালার। এখানকার সবুজে একটা আলাদাই জিনিস রয়েছে যেটা কালারটাকে এরকম করে তোলে। জানি না, এখানকার সবুজ, এখানকার পরিবেশে একটা আলাদা কিছু রয়েছে, এখানকার জলবায়ুতে একটা আলাদা কিছু রয়েছে যেটা সবুজটাকে আরও 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 ভাইব্রেন্ট করে তোলে, আরও ভাইব্রেন্ট করে তোলে। তবে যেটা বলছিলাম সেটা হচ্ছে কাশ্মীরে কালকে রাত্রিবেলার ওইটুকুনি পার্ট বাদ দিয়ে আমরা কিন্তু পেহেলগাম অ্যাটাকের পরে কাশ্মীরের সিচুয়েশান নিয়ে খুব একটা বেশি কিছু বুঝতেই পারলাম না যে এখানে হয়েছিল কিছু, মানে বোঝা যাচ্ছে না, সবই প্রায় নর্মাল হয়ে গেছে। আর্মির মুভমেন্ট কালকে রাত্রিবেলা খুব বেশি যে দেখেছি সেটা নয়, আজকে যেরকম নর্মাল প্রত্যেকবারে কাশ্মীরে এসে যেরকমটা দেখি সেরকমটাই কিন্তু রয়েছে এখানে। অনন্তনাগের এখানটা এটা হচ্ছে এয়ারস্ট্রিপ, এখানটা কিন্তু প্লেন ল্যান্ড করতে পারে মোটামুটি 3-4-5 কিলোমিটার মোটামুটি একটা রানওয়ে টাইপের রয়েছে এখানে। প্লেন টেক অফও করতে পারে, প্লেন ল্যান্ডও করতে পারে এখানে। এটা হচ্ছে বানিহাল কোয়াজিগান্ড, এই পাশে হচ্ছে কোয়াজিগান্ড, ওই পাশে বানিহাল। মানে এটা তুমি, এই টানেলটা হচ্ছে বর্ডার, এখান থেকে তুমি কাশ্মীর দিয়ে এন্টার করলে জম্মু দিয়ে বেরোবে। বানিহাল কোয়াজিগান্ড টানেল 8.5 কিলোমিটার, 8.45 কিলোমিটার। এই যে বানিহাল কোয়াজিগান্ড, এই পাশে কোয়াজিগান্ড ঢুকছি। চলো আমরা কিন্তু জম্মুতে চলে এলাম, এবার জম্মুর আলো। রাস্তাটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, যা দেখলাম বানিয়াল বাইপাস মোটামুটি কমপ্লিট। আমরা কিন্তু পুরো বানিয়াল শহরকে বাইপাস করে দিয়ে বেরিয়ে চলে এলাম। এরপরে রামবানেরও বাইপাস তো আগের বারই হয়ে গেছিলো, আমরা রামবানকে বাইপাস করেছিলাম। তো মোটামুটি রাস্তাটা বেশ চড়া হয়ে গেছে। এই যে সোজা এই বাদিকে হচ্ছে পুরোনো রাস্তা। এটা তো ভুতুরে টানেল মনে হচ্ছে, ভুতুরে টানেল একদম। এই ভাই ধুলো পুরো, বাপরে বাপ, কি দাদা, এখান দিয়ে বেরিয়ে যেতে হবে ডান দিকে নিচে। এই ভাই 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 ভাই, এই ভাই কি রে ভাই, প্যামা প্যামা করে আসছে। ভেবেছিলাম কাশ্মীরে ট্যুরিস্ট কম থাকবে, ওই জন্য জম্মু থেকে শ্রীনগর যাওয়ার রাস্তায় জ্যাম খুব একটা বেশি পাবো না, কিন্তু এটাকে বলে হচ্ছে বিপ ফাটানো জ্যাম। পেয়ে গেছি আমরা চন্দ্রভাগা নদী, চন্দ্রভাগা নিচ থেকে। ও ভাই সরি, চন্দ্রভাগা পেয়ে গেছি। হিমাদ্রি কোথায়? এই নদীটা আমরা দুটো একসাথে তান্ডিতে দেখেছিলাম। তান্ডি থেকে পেট্রোল ভরলাম, আর তান্ডির পেট্রোল পাম্পের পেছনেই এই চন্দ্র আর ভাগা নদী একসাথে মিশে চন্দ্রভাগা হয়ে নিচের দিকে আসছে, আর এখন এই দিক দিয়ে যাচ্ছে। ইন্ডিয়া কিন্তু এই নদীর জল আটকেছে, এখন যাই না, এখন ছেড়েছে নাকি। আর তার সাথে সাথে এই নদীর উপরই কিন্তু ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেলওয়ে সাসপেনশন ব্রিজ রিসেন্টলি বন্দে ভারত চলছে তার উপর দিয়ে। না না, এটা ল্যান্ডস্লাইড জোনের নিচে। তোর এই দেখো অবস্থা, দেখো কীরকম টানেলের মাথায় পড়ে আছে মালপত্র। এটা মনে হচ্ছে ঝুলছে রে, যখন তখন ভেঙে পড়তে পারে, যা ভার হয়েছে ওয়েট। আবার টানেলও আছে। আজকে হচ্ছে হিমাদ্রির বার্থডে। হিমাদ্রি আজকে 40 বছরে পড়েছে। কত বছরে বললি তুই? কি বললে? খা খা, কি খা? কি অবস্থা, মেডিকেল ইঞ্জিনিয়ার এইসব। ও এমি মানে মেডিকেল ইঞ্জিনিয়ার। আমি জানতাম হ্যাপি বার্থডে মি কেন বলছো বাবা, আগে খুব কনফিউজ ছিলাম, বুঝতে পারলাম মি মানে নাকি আরে মেডিকেল ইঞ্জিনিয়ার। হ্যাঁ আমি ভাবছি মি মানে ও নিজেকে বলছে। আরে যে আমাদের চলে এসেছে খাবার, আমি ওই জন্য ভাবছি একা যাই, আমি গেছিলাম। আরে না, ও হঠাৎ করে স্টোরি দিয়েছে হ্যাপি বার্থডে টু মি, নিজেকে কেন বলছে এক্ষুনি বুঝতে পারলাম যে ভাই ইঞ্জিনিয়ার বলে গেছি। এখানে ট্যাঙ্ক ব্যাগ একটা দেখছো, কিন্তু সেটা নয়, আমাদের লাগেজ হয়েছে। দেখো 5 জনের লাগেজ 24টা। এটা নাকি বাইকে ছিল, এটা আমরা বাইকে ক্যারি করে এসেছি। চাকরি করি, আর্মিতে 6 মাস পর বাড়ি যাচ্ছি।
আর তার সাথে হেলমেট পিঠে, ক্যামেরার ব্যাগ পিঠে, লিচুর ব্যাগ হাতে। হ্যাঁ, এদিকে এই হচ্ছে ব্যাপার। আমার ল্যাপটপ ব্যাগ লাভারিসের মতো মাটিতে পড়ে আছে। এই হচ্ছে ব্যাপার। আমার ল্যাপটপ এটা নাকি 3টে বাইকের লাগেজ, 5 জন লোকের 3টে বাইকের লাগেজ। কি বলবো আর, অনেক কিছু বলার আছে। টোটাল এখানে 24টা আছে। ও ভাই, কিছু বলার নেই। সর থেকে হিমাদ্রি আরেকবার লাস্ট টাইম দেখি এটাকে, বাবা কেঁপে গেল সব ভাই। शाबाश भैया, क्या ही बोलूं। और আমাদের এই যে মৎস্যকন্যা জলপরি, জলপরির মতোই বসে ও শুয়েছে, জলপরি শুয়ে আর মনে। উঠছে না। মাঝের জায়গাটাতে কি ডেঞ্জারাস, স্যাক্রিফাইসটা করেছি বলেই তোমরা আরামে শুতে পেরেছো। রেগে যাচ্ছে কিন্তু, মুখ দেখে মনে হচ্ছে রেগে যাচ্ছে। দেখি মাঝখানে তো মুখটা একটু জুম করলে বোঝা যাবে রেগে যাচ্ছে। ও তো মাঝখানে কি অসুবিধা, আমাকে দাও মাঝখানে কি অসুবিধা বল। তোর অসুবিধা নেই, তোর একটু বেশি বড় সড় হতে হবে। তো এমন ভাব করছে যেন আমার থেকে 6 ইঞ্চি লম্বা। লম্বা না, দাঁড়া, রীতিমত অনেক ভালো আছিস, কারণ ট্রেনটা যা একটা ব্রেক মারছে, হ্যাঁ। তুই গড়িয়ে পড়ে যাচ্ছিস। আমি আরে এইদিকে হলে কি আছে, আমি তো এইখান দিয়ে বলে যাবো। তোর সাপোর্ট দেওয়া আছে এখানে। দাও উপরে দাও, পাপা দাও। আর আরেকজন প্রেমিককে দেখো, এই যে প্রেমিক প্রেম করছে, সিরিয়াস প্রেমিক। হাসছেও না যাতে কেস না খায়। হাসছেও না, দেখো হাসি পাচ্ছে মনে মনে, কিন্তু হাসছে না। তো হঠাৎ করে বাইকের উপর বসেছিলাম, তারপরে ট্রেনের মধ্যে বসে বললাম কি করে, সেটা যারা ভাবছো তাদেরকে একটু বলে দিই। আমাদের কিন্তু জম্মু থেকে আমাদের ফেরার কথা ছিল ট্রেনেই। যে ট্রেনে আমরা বসে আছি ওই ট্রেনেই বাইকটা তুলে নিয়েছি। বাইক আমাদের পেছনে কম্পার্টমেন্টে রয়েছে। তুলে নিতে পারতাম না। বনি এখানে নিজের মুখ দেখতে এসছে স্ক্রিনে। বেশ আয়নার মতো মনে হচ্ছে রে। আয়নার আর মতো এখানে মনে তো কোনো হচ্ছে। আয়না নেই যে মুখটা যে দেখবো, আয়নাটা একবার দেখা। এটা ঘোরা। হ্যাঁ, আমি একটুখানি তোমাদের জায়গাটা দেখাই। এটা এখানে লিচুর মতো আমাদের হেলমেট ঝুলছে। আর তারপরে ট্রেনের তলার যা অবস্থা, সিটের তলার মানে ব্যাগ, যারা দেখেছো, যারা মানে আমাদের কি বলবো, যারা আমাদের ইনস্টাগ্রাম স্টোরি দেখেছো তারা জানো যে কত ব্যাগ আমাদের ছিল। যে 3টে বাইকে এতগুলো ব্যাগ যে থাকতে পারে সেটা ভাবাই যায় না আর কি। যাই হোক, আমরা এখন রয়েছে হিমগিরি এক্সপ্রেসে করে আমরা ফেরত যাচ্ছি আমাদের বাড়ির দিকে। গতকাল রাত্রিবেলা 11:15টায় ট্রেন ছেড়েছে জম্মুতাবাই থেকে, আর এখন অবধি ট্রেন মোরাদাবাদ ক্রস করে এসছে কিছুক্ষণ আগেই। ট্রেন মোটামুটি অন টাইমই রয়েছে, 10-15 মিনিট এদিক ওদিক লেট হতে পারে। তো আমরা আর চেক করিনি। আর আজকে আমার ট্রেনে ব্লগ করার খুব একটা বেশি ইচ্ছাও নেই, এত লম্বা একটা বাইক ট্রিপ করে এসেছি, তারপরে হঠাৎ করে ট্রেনে ব্লগ খুব একটা হয়তো ভালোও লাগবে না। ওর প্রেম শেষ হয়ে গেছে, ও প্রেম করতেও পড়ে গেছে। প্রেম শেষ হয়ে গেছে। উপরে সারা রাত গল্প করেছে, আমি পাশের সিট থেকে শুনেছি। লোয়ার দেখি, আপার রোলার, লোয়ার রোলার। বল দেখি। আপার রোলার, লোয়ার রোলার, আপার রোলার, লোয়ার রোলার। বিরে এই তো বলছি, আপার রোলার, লোয়ার রোলার। সারা রাত এটা প্র্যাকটিস করেছে কালকে ফোনের মধ্যে। কি বল? তবে আমাকে প্রমোট করো। আমি বলবো না। এই যে প্রেমিক। ভাই আমার কেউ নেই, ফার্স্ট কথা। তোর কেউ নেই? আমরাও নেই তোর। কেউ ঝগড়া শেষ। ওর কেউ নেই, ওর কেউ নেই। নেই, ঝগড়া এটা আর শুরু। কিছু কেউ বলবোই নেই, অন্য কেউ নেই, ঝগড়া শুরু। ফোন এলো রেখে বলে। দিয়েছিস কি? এই ব্লগটা দেখে ফোনে আসবে, এই ব্লগটা দেখে ফোন আসবে। একবার বল, নেই তোর কেউ নেই। কালকে আমরা গল্প করছি বসে, হঠাৎ করে বাড়িতে চুলটা ঠিক করছে। কি করছে না, ভিডিও কল করেনি। কেস কে গেছে, বলে গেছে। যাই হোক, এই হচ্ছে এখন আপাতত হিমগিরি এক্সপ্রেসের সিচুয়েশন। ট্রেন পুরো টায়ারটা প্যাকড আপ রয়েছে, আর আমরা তার মধ্যে বসে এদিক ওদিক করছি আর কি। তো আমরা হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে গেছি, আমাদের বাইক আমাদের সাথেই চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ। আর ওরা দুজন এসছে আমাদের সাথে দেখা করতে। তোমার নাম সায়ন, আমি আগেও 2বার দেখেছি। তোমার নামটা কি? অভিষেক। ওরা দুজন আমাদের জন্য একটা বুকে নিয়ে এসছে। বুকেটা লাদাখ রাইড ম্যান। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের এখানে আসার জন্য, এত গরমে থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের লাদাখ রাইড কিন্তু ঠিক এরমভাবে শেষ হচ্ছে। আমাদের ট্রেন একদম কারেক্ট টাইমে ছিল, 11:30 আসার কথা ছিল, ওই টাইমে কিন্তু একদম হাওড়াতে ইন করেছে। তারপরে আমাদের বাইকও প্ল্যাটফর্ম থেকে আমরা নিয়েছি, এখানে মোটামুটি প্যাকিং খোলা হচ্ছে। আর তার সাথে সাথে আমাদের এইবারে লাদাখ ট্রিপের একজন টিম মেম্বার সৌভিক এখানে এসছে অলরেডি, আমাদের জন্য পেট্রোল ক্যারি করে এনেছে। তো সেই পেট্রোল আমরা এখানে ঢালবো বাইকে, আর বেরিয়ে যাবো বাড়ির দিকে। এখন আপাতত সবাই আমার বাড়িতেই যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো
কলকাতা এতদিন পর কলকাতা হাওড়া ব্রিজের সামনে দিয়ে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের এই লাদাখ সিরিজ ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে একটু আগে বাড়িয়ে দিও, একটু শেয়ার করে দিও। আর এর মধ্যে যদি এরকম কেউ জানাশোনা থাকে যারা লাদাখ প্ল্যান করছে, তো তাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। আর একটু কমেন্ট করে জানিও যে টোটাল সিরিজটা তোমাদের কীরকম লাগলো। তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম আওয়ার সিটি অফ জয় কলকাতা।